কুশল পর্ব শুরু হয়ে গিয়েছে, গৃহদাহতে একেবারে ছারখার তৃণমূল কংগ্রেস। আমরা এই পুরো বিষয় নিয়ে কথা বলবো। দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর পিউ রায়, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি প্রবীর চক্রবর্তী এবং শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আমি একে একে যাব সবার কাছে, তবে তার আগে বারবার করে দেখছি একদিকে কাউন্সিলরদের ইস্তফা, একদিকে মুখপাত্রদের বেসুরো হওয়া, একদিকে সাংসদ বিধায়কদের তাদের একেবারে প্রকাশ্যে নিজের দলের সম্পর্কে বিষোদ্গার করা, যারা একটা সময় আমরা দেখেছি 4 তারিখের আগে অবধি একেবারে তৃণমূল কংগ্রেসের ওই গলা ফাটিয়েছেন, মানুষের কাছে গেছেন, প্রচার চালিয়েছেন, তারাই এখন বেসুরো হচ্ছেন। এবং তার মধ্যে আরেকজন একেবারে বোমা ফাটালেন। কি বললেন তিনি, কার কথা বলছি, যার সঙ্গে আমাদের ডেপুটি এডিটর পিউ রায় তিনি কথা বলেছিলেন, শোনাবো সে এক্সক্লুসিভ কথোপকথন। অরূপ, যদি এমন হতো 208 তৃণমূল কংগ্রেস পেত, যদি এমন হতো অভিষেক ব্যানার্জির আগে বলা সমস্ত ডায়লগগুলো বাস্তবায়িত হতো, তাহলে কি অরূপ চক্রবর্তীর এই নৈতিকতা, বিবেকটা হঠাৎ দুয়ারে জেগে উঠতো? তখন যদি এটা বলতাম তাহলে কোরিলেশনটা এইভাবে সাথে সাথে ড্র হতো, তাহলে টিকিট পাইনি তাই জন্য ছেড়ে দিয়েছে, বা দল বিব্রত হতো। এখনো তো তাই হচ্ছে, মানে এখনো তো সেই আজকে তো সেই ইকুয়েশন দাঁড়াচ্ছে না। আজকে সমস্যাটা অন্য। আজকে সমস্যাটা হচ্ছে রোগী জানে তার শরীর খারাপ হয়েছে, রোগী জানে তার ওষুধ প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন। সেই রোগী এতদিন চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে কারণ যে ডাক্তারবাবুর কাছে কম্পাউন্ডাররা ঘেঁচতে দেয়নি রোগীকে। রোগীটার নাম তৃণমূল কংগ্রেস, ডাক্তারের নাম মমতা ব্যানার্জি, আর মমতা ব্যানার্জি গেটের বাইরে যারা ডান কান বাকান, ডান হাত বা হাত অজুহাত ছিল, সেই কম্পাউন্ডারদের জন্য দলটার ধ্বংস হচ্ছে। অরূপ চক্রবর্তীর এক্সক্লুসিভ কথোপকথন আপনাদেরকে শোনালাম। আমি কথা বলবো আমাদের ডেপুটি এডিটর পিউ রায় আমাদের সঙ্গে রয়েছেন। পিউ, নিজের কানকে তো বিশ্বাস হচ্ছে না। অরূপ রায় তিনি বলছেন শুভেন্দু অধিকারী ভালো। অরূপ চক্রবর্তী, হ্যাঁ পায়েল, এই শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তুমি এলে, আমরা সেই বক্তব্যটা শোনাবো। আমরা এখনো শোনাইনি, সেটা আরো বিস্ফোরক কি বলেছেন অরূপ চক্রবর্তী। কিন্তু তিনি এখন যে কম্পাউন্ডারদের কথা বললেন, ভীষণ জানতে ইচ্ছে করছিল কম্পাউন্ডার কারা। এটা তো একটা বড় দীর্ঘ ইন্টারভিউ, তার খুব অল্প অংশ আমরা শোনালাম। সেই অল্প অংশটার মধ্যে বোঝা গেল না কম্পাউন্ডার কারা। দীর্ঘ এই ইন্টারভিউতে বারবার জিজ্ঞাসা করেছি, জানতে চেয়েছি এই কম্পাউন্ডার কারা, বলেননি, কোনো নির্দিষ্ট নাম বলেননি। কিন্তু যা বলেছেন তাতে বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্দিকে ঘুরতে থাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ক্লোজ বৃত্তে যে সমস্ত দলীয় নেতারা থাকতেন, যাদের জন্য সেকেন্ড লাইনার এই অরূপ চক্রবর্তীরা জায়গা পাননি মমতা পর্যন্ত পৌঁছানোর, তাদের কথা বলতে চেয়েছেন। এবার যদি আমরা কল্পনা করার চেষ্টা করি পায়েল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ক্লোজ বৃত্তে কারা থাকতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বাঁ হাত, কাদেরকে বলেছি আমরা? না, অভিষেক ব্যানার্জি নন। কারণ দলে অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন অরূপ চক্রবর্তী। অরূপ চক্রবর্তী তাদের কথা বলতে চাইছেন যারা মমতা ব্যানার্জির বহু বিশ্বস্ত সঙ্গী, বহু পুরনো সঙ্গী। হতে পারে তাদের মধ্যে কেউ রয়েছেন অরূপ বিশ্বাস। কারণ অরূপ চক্রবর্তী মিডিয়া সেল সামলানোর কথা উল্লেখ করেছিলেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে। আমরা জানি মিডিয়া সেল সামলানোর দায়িত্ব তৃণমূলে কখনো আইপ্যাকের হাতে গেছে, কখনো অরূপ বিশ্বাসের হাতে গেছে, মানে অরূপ বিশ্বাস অ্যান্ড কোম্পানির হাতে গেছে, কুণাল ঘোষেদের হাতে গেছে, জয়প্রকাশ মজুমদারদের হাতে গেছে। কোথাও কি সেই দলটাকেই, সেই নামগুলোর দিকেই নাম না করেই তীর ছুড়লেন অরূপ চক্রবর্তী? এই ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট। ঠিক এই জায়গা থেকেই শুরুতেই যেমনটা বলছিলাম যে শুভেন্দু অধিকারীকে নিয়ে একেবারে প্রশংসা শোনা গেল তৃণমূলের মুখপাত্রের পদে থাকা একটা সময় অরূপ চক্রবর্তীর। তিনি আজ ঠিক কি বলেন এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আমাদেরকে শোনাবো। আজকে বললে আমাকে বিজেপি ট্যাগ দেওয়া হচ্ছে। আজকে আমি তো অভাব অনুভূত করছি। 2019 সাল 22টা সিট তৃণমূল, 18টা বিজেপি। অঞ্চলে অঞ্চলে পার্টি অফিস বিজেপি দখল করেছে। ব্যারাকপুরে বিজেপি তাণ্ডব করছে, আরামবাগ সাব ডিভিশন তাণ্ডব হচ্ছে, উত্তরবঙ্গের একাধিক জায়গায় পার্টি অফিস ভাঙচুর, খোলা যাচ্ছে না। সেই দিনকার তৃণমূল কংগ্রেসের নেতা শুভেন্দু অধিকারী, সে কিন্তু আজকের কম্পাউন্ডারগুলোর মতো পালিয়ে যায়নি। সেদিনকে তৃণমূলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারী পার্টি অফিসগুলো খুলেছিল। আজকে যদি আরেকটা শুভেন্দু অধিকারীর মতো নেতা থাকতো, ওই কম্পাউন্ডারগুলো যদি পালিয়ে না যেত না, তাহলে আজকে এইরকম দুর্দিন দেখতে হতো না।
অরূপ চক্রবর্তীর সেই বক্তব্য পিউর কাছে যাবো। পিউ, বিবেক জাগ্রত মানে এই রকম ভাবে কথা বলছেন অরূপ চক্রবর্তী, সেটা তো 4 তারিখের আগে মে মাসে শুনতে পারিনি আমরা, পায়েল, এখন হঠাৎ। সত্যি তাই বিবেক জাগ্রত বলবো নাকি আমার নই, প্রবাদটা প্রথম যখন অরূপ চক্রবর্তীর মুখ থেকে কথাগুলো বেরোলো আমার মনে হলো একই কথা শুনি আজ মন্থরার মুখে, এই বাংলা প্রবাদটা। আমার সঙ্গে শ্রেয়সী আছে দেখতে পাচ্ছি, আমার সঙ্গে প্রবীরও আছে, আমার ধারণা ওদেরও একই রকম মনে হচ্ছে যে অরূপ চক্রবর্তী যারা 4 মে দুপুর 12টা পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি করে বিষ ওগ্রাতে হয় সেই মাইলস্টোন তৈরি করে গেছেন, দুপুর 12টার পর থেকে ওদের মনে হচ্ছে হঠাৎ, বিশেষ করে অরূপ চক্রবর্তীর, যে 2019-এর তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে তৃণমূলের দরকার ছিল। শুভেন্দু অধিকারী দলটা ছেড়েছিলেন কেন, মূল কারণ কি ছিল? অভিষেক ব্যানার্জি। প্রবীর আরো ভালো বলতে পারবে, এই অভিষেক ব্যানার্জির অতি ঘনিষ্ঠদের তালিকায় অন্যতম নাম ছিল অরূপ চক্রবর্তী, তাই তো প্রবীর? একদমই। দেখো, যে জুনিয়রদের কথা, যে তৃণমূল কংগ্রেসের যে এই ভোটের আগে ভালো রেজাল্ট, ভালো সময়ে যেটা সবচেয়ে বেশি দ্বন্দ্ব দেখা গেছিল সেটা হচ্ছে নবীন এবং প্রবীণ। এই নবীনদের তালিকা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নবীনদের তালিকা যাদের নাম ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন এই অরূপ চক্রবর্তী। এরপর ঋজু দত্ত ছিলেন, আরও অনেকে ছিলেন নবীনদের তালিকায়, কিন্তু অরূপ চক্রবর্তী ছিলেন। অরূপ চক্রবর্তীকে ক্যামাকশিট সবসময় গুরুত্ব দিয়ে এসছে। তুমি যদি লক্ষ্য করে দেখো যে আমাদের চ্যানেল হোক, অন্য সংবাদ মাধ্যম হোক, যেখানে মূল যে ডিবেটের অংশ সেখানে কিন্তু অরূপ চক্রবর্তী ছিলেন ফার্স্ট প্রেফারেন্স ক্যামাকশিটের। সেই জায়গায় দাঁড়িয়ে অরূপ চক্রবর্তী আজকে যেটা বলছেন, যেটা তুমি প্রশ্ন তুলছো যে এটা যদি 208 তৃণমূল হতো তাহলে কি হতো, এই একই কথা কিছুক্ষণ আগেই আবার কুণাল ঘোষও বলেছেন। এইটা যদি চতুর্থবারের মুখ্যমন্ত্রী হতেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি যারা বিক্ষুব্ধ, যারা ক্ষোভ প্রকাশ করছেন, যারা বলছেন দলের ভেতরে কথা বলতে পারতেন না, তারা কি আজকে দাঁড়িয়ে সেই কথা বলতেন? এক্স্যাক্টলি প্রবীর, এই অভিষেক ব্যানার্জির জন্য নাকি শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়েছিলেন, মানে অভিষেক ব্যানার্জি এত ক্ষমতাবান হয়ে উঠছিলেন, শুভেন্দুর পলিটিক্যাল অ্যাসপিরেশনে বাধা তৈরি হচ্ছিল। সেই শুভেন্দু অধিকারী হলে ভালো হতো, দলে এমন নেতার দরকার, বলছেন কে? অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ অরূপ চক্রবর্তী। অকল্পনীয়। একই কথা শুনি আজ মন্থরার মুখে, এবং একথা শুধু বলে থামেননি অরূপ। পায়েল, আমি আরও একটা পোর্শন আমাদের দর্শকদের শোনাতে চাইবো। অরূপ চক্রবর্তী বলেছেন অভিষেক ব্যানার্জি ভালো নেতা হতে পারবেন যদি এখন বুক চিতিয়ে দাঁড়ান। অভিষেক ব্যানার্জি কি করছেন? বাসের মাথায় উঠে যে টানা প্রচার করে গেলেন প্রি ভোট পর্বে, আজকে পার্টি অফিসগুলো খুলতে তার ভূমিকা কি? আমি আজও বলছি, আপনি বলতেই পারেন ঠিক, এই প্রশ্ন তো উঠবে না। আমি আজও বলছি, মমতা ব্যানার্জি মাথায় রডের বাড়ি খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। মমতাদি একদিনের তো নেতা হননি, 34 বছর লড়াই করে মমতাদি রাজ্যপাট পেয়েছেন। আজ যদি অভিষেক রাস্তায় নামেন, হয় হয়তো হেকেল হবে, হয়তো মার খাবে, কিন্তু আগামী নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ই হবে। শ্রেয়সী, আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। অরূপ চক্রবর্তী বলছেন অভিষেক ব্যানার্জি এখনো নেতা হতে পারেননি, এই দুর্দিনে বুক চুটিয়ে যদি দাঁড়ান হয়তো ভবিষ্যতে হবেন। দেখো প্রিয়, একটা জিনিস বলি, যে তুমি বলছিলে যে অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ যারা তারা এক্ষেত্রে এই ধরনের কথা বলছেন। কে যে কার ঘনিষ্ঠ এই মুহূর্তে দাঁড়িয়ে ছিলেন সেটাই এই মুহূর্তে বুঝতে পারছি না। তার কারণ কাকলি ঘোষ দস্তিদার, যিনি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত, সেই কাকলি ঘোষ দস্তিদারকে দেখা যাচ্ছে পার্টির বিরুদ্ধে বিষোদ্গার করছেন। তুমি চলে এসো শান্তনু সেন, যে শান্তনু সেন যখন দল থেকে সাসপেন্ড হলেন, কিন্তু তাকে দেখা গেল সেবাশ্রয়ে, ডায়মন্ড হারবারে তাকে সেবাশ্রয়ে শিবিরে তাকে দেখা গেল। তিনি আজকে পদত্যাগ করছেন, যে এক্ষেত্রে তিনি বলছেন যে যা যা ঘটনা ঘটেছে, আরজিকর হোক, চাকরির দুর্নীতি হোক, সেই সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে তার মন সায় দিচ্ছে না, মানুষের মত মেনে নিচ্ছেন, তিনি স্পোক্সপারসন থেকে রিজাইন করছেন। অরূপ চক্রবর্তী, তুমি নিজে তার সঙ্গে কথা বলেছো, তার একাধিক মন্তব্যে তুমি হাসছো, বা তুমি নানান, আমাদের সকলের মধ্যেই কিন্তু কার্যত নানান প্রশ্ন তৈরি হচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিশ্বজিৎ দেব, যে বিশ্বজিৎ দেব পার্টির ন্যাশনাল স্পোক্সপারসন ছিলেন, এই মুহূর্তে তিনি মিজোরামের এজি, তিনি সরাসরি বলছেন যে গোটা দলটা দুর্নীতিতে ভরে গেছে, আর সেই দুর্নীতি থামানোর ক্ষেত্রে পরিষ্কার বলছেন, আরে ওয়ার্নিং ছিল আরজিকর আর কাটমানি তো আইপ্যাক। তো আমার প্রশ্ন, বোধোদয়টা হারের পর কেন হচ্ছে, এর উত্তর কিন্তু কেউই দিচ্ছেন না। সবাই বলছেন হ্যাঁ বলেছি তো, এই যেমন এখন কম্পাউন্ডার মাঝখানে খাড়া করে দিয়েছেন অরূপ চক্রবর্তী। আসলে পায়েল কি জানো তো, মানে আমরা সবাই দর্শক, যারা সাধারণ ভোটার, আমরা বঙ্গ রাজনীতির রঙ্গটাই দেখছি। আর আমি একটা খবর সপ্তাহখানেক আগে আমাদের দর্শকদের দেখিয়েছিলাম, বাংলা সিরিয়ালের টিআরপি এখন কম,
ডাউন, আপ হচ্ছে বাংলা নিউজ চ্যানেলের টিআরপি। কেন সেটা আজ বোধহয় দিনের আলোর মতো স্পষ্ট। পায়েল, একেবারে একের পর এক মুখপাত্ররা তারা বেসুরো হচ্ছেন, শুধু বেসুরো হওয়া না, তারা বিষোদ্গার করছেন যে দলের হয়ে তারা একটা সময় গলা ফাটিয়েছেন। এবার সেই তালিকায় আরও একজনের নাম তো বলতেই হয়, তিনি শান্তনু সেন। জাতীয় মুখপাত্রের পদ থেকে এবার তিনি ইস্তফা দিলেন, সেই পদটা তিনি ছেড়ে দিলেন। নির্বাচনের ভরাডুবি এবং তৃণমূলে বাড়ছে বিদ্রোহের সংখ্যা, এবং সেক্ষেত্রে শান্তনু সেন গতকালই একেবারে বিস্ফোরক দাবি করেছিলেন যে তিনি ভয়ে নাকি এতদিন চুপ ছিলেন, তার নিজের মেয়ের কথা ভেবে চুপ ছিলেন, নিজের পরিবারের কথা ভেবে চুপ ছিলেন তিনি। শুনুন। এমন বহু ঘটনা, যে ঘটনাকে কোনোভাবে সমর্থন করা যায় না, মন সায় দেয় না, সাধারণ মানুষ সমর্থন করতে পারে না, তা জেনেও শুধু দলের মুখপাত্র হিসাবে ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ায় সেগুলোকে ডিফেন্ড করতে গেছি। তার জন্য বহু সাধারণ মানুষ আমাকে অনেক কথা শুনিয়েছেন, আমাকে সেগুলো হজম করতে হয়েছে। কিন্তু আলটিমেটলি রাজনীতিটা মানুষের জন্য। সেই বাংলার মানুষ 2026 সালের 4 মে বিপুল ম্যান্ডেটের মধ্যে দিয়ে যখন বুঝিয়ে দিলেন, তখন সেই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে হার স্বীকার করা উচিত। তাই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে হার স্বীকার করে এরপরে আমার মন আর কোনোভাবে সম্মতি দেয় না যে এরপরেও এই ধরনের দুর্নীতিগুলোকে সমর্থন করতে হবে। তাই আমি আজকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তথা এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়ের কাছে ন্যাশনাল স্পোক্সপারসনের পদ থেকে আমি ইস্তফাপত্র পাঠালাম। আমার ইস্তফাপত্র গ্রহণ করে বাধিত করবেন। দুর্নীতি প্রসঙ্গে বারবার করে মুখ খুলছেন তৃণমূলের নেতারা। তো এখানেই তো প্রশ্ন, যে দুর্নীতি নিয়ে যখন এখন তারা মুখ খুলছেন, তাহলে আগে নয় কেন? যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা বেসুরো হচ্ছেন, এবার তো দূরবীনে চোখ রাখতে হবে দলটাকে দেখার জন্য। ভুল বলনি তুমি। আমি আবার একটা কথাই বলছি যে হ্যাঁ দেখো, দুর্নীতি তৃণমূল সমর্থক হয়ে গিয়েছিল, বহু সাধারণ মানুষও এই অভিযোগ করেছেন। শুধু রাজনৈতিক তৃণমূল বিরোধিতার জন্য অনেকে করেছেন এমন নয়, অনেক সাধারণ মানুষও এটা করেছেন। না হলে এই 4 তারিখের পর থেকে হরিশ মুখার্জি রোডে শান্তিনিকেতনের সামনে পাবলিক গিয়ে চোর চোর স্লোগান দিতে পারে না। কারোর বুকের পাটা এটা হতে পারে না মমতা ব্যানার্জিকে হাইকোর্টে দেখে চোর চোর স্লোগান দেওয়া। মমতা ব্যানার্জিকে কোনো ভিডিওয় টাকা নিতে দেখা যায়নি। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু সরাসরি কোনো দুর্নীতির অভিযোগ কখনো ওঠেনি, তাকেও শুনতে হচ্ছে। এটা জনরোষ। এবার তুমি যে প্রশ্নটা করছো, দুর্নীতির বিরুদ্ধে এরা সবাই সরব। কারা সরব হচ্ছেন? শান্তনু সেন। আমরা যত রিয়াকশন সকাল থেকে নিয়েছি শান্তনুবাবুর এই খবর সামনে আসার পর, বিজেপির নেতারা বা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা তারা প্রত্যেকে বলছেন, আরে উনি কি বলবেন, ওনার নামই তো স্কোয়ার ফিট সেন হয়ে গিয়েছে, এত নাকি দুর্নীতিতে উনি গলা পর্যন্ত ডুবে। এই উদাহরণটা টেনে আমার প্রশ্ন একটাই, আমার যারা মাঠে কাজ করে, গ্রাউন্ড রিপোর্ট আরও বেশি কালেক্ট করে, আমার থেকে অনেক বেশি যাদের সঙ্গে যোগাযোগ এই সমস্ত নেতাদের, প্রবীর শ্রেয়সী দুজনের কাছে আমি খুব ছোট ছোট করে জানতে চাইব, কোথাও কি এরা নিজেরা আশঙ্কিত? এখন আগে ভাগে একটা সিগন্যাল দিয়ে রাখা যে আমার বিরুদ্ধে যাতে খুব খারাপ কিছু স্টেপ বর্তমান সরকার না নেয়, এরকম সম্ভাবনা কি উড়িয়ে দেওয়া যায় প্রবীর? দেখো, একদম তুমি ঠিক বলেছো যে দেখো, তুমি রাজ্য ভুলে যাও, যদি শহরতলির ক্ষেত্রে দেখো, তৃণমূল কংগ্রেসের হারের সবচেয়ে বড় কারণ রাজনৈতিক নেতারা বলছেন, রাজনৈতিক মহল বলছেন এই কাউন্সিলররা। এটা তাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ। তারাই বাড়ি করতে টাকা চেয়েছে, নিজের বাড়ি রং করবে, তাদেরকে টাকা দিতে হবে। কেউ নিজের বাড়ির সামনের দরজা লাগাবে, তাতে টাকা দিতে হবে। কেউ নিজের বাড়ি রিপেয়ারিং করবে, সেই কাজও তাদেরকে দিতে হবে টেন্ডার। এই অভিযোগ কিন্তু শহরতলিতে খোদ তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে, এমএলএদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ নেই যতটা কাউন্সিলরদের বিরুদ্ধে এই অভিযোগ। শুধু এই কলকাতা শহর নয়, শহরতলি অর্থাৎ পুরসভা অঞ্চলগুলিতে যত অভিযোগ, তার সিংহভাগ ম্যাক্সিমাম হচ্ছে কাউন্সিলরদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যেটা সারাক্ষণ রাজনৈতিক যারা এখন বলছেন, রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক মহল, যে কাউন্সিলরদের এই দুর্নীতির জন্যই কার্যত শহর অঞ্চলে ডুবেছে তৃণমূল কংগ্রেস। পিউ, একেবারেই কাউন্সিলর লেভেলে আসলে ক্যাশের আনাগোনা, নগদের আনাগোনা বেশি বলেই হয়তো এখানে সুযোগ অনেক বেশি দুর্নীতির। কিন্তু একেবারে ওপরতলায় কি নেই? শ্রেয়সী কাকলি ঘোষ দস্তিদার, নারদ ভিডিওয়ে তার ছবিও কিন্তু ছিল। একেবারে দেখো, কার্যত তোমাকে এটা এই আমরা যে প্রশ্নটা তুলছি, তুমি যে বিষয়টা বললে যে নিজেদের পিঠ বাঁচাতেই কি আজকে তারা সবার আগে ঝাঁপিয়ে পড়ছে
করছে, মানে এরা যে কোনোদিন তৃণমূল দলের সঙ্গে যুক্ত ছিল সেটাই যেন আজকে বোঝা যাচ্ছে না। কে কার ঘনিষ্ঠ তো অনেক পরের বিষয়, মানে এতদিন পর্যন্ত এরা যে তৃণমূল দলের একবারে সামনের সারির নেতা ছিল সেটাই আজকে বোঝা যাচ্ছে না এদের বক্তব্যের মাধ্যমে। কে মমতা ঘনিষ্ঠ, কে অভিষেক ঘনিষ্ঠ সেটা তো আরো পরে বিচার্য। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি দেখো আজকে কিন্তু এই যে প্রশ্নটা তুমি তুলছো, এই প্রশ্নটা কিন্তু তৃণমূলেরও একদল নেতা তারা তুলছেন। তারা স্পষ্ট বলছেন যে এক্ষেত্রে এতদিন কাকলি ঘোষ দস্তিদার নিয়ে সৌগত রায় তিনি বলছেন যে এক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদার তিনি নিজে একটা সাংগঠনিক জেলার দায়িত্বে ছিলেন, দলে যদি এত সমস্যা হয়ে থাকে তাহলে তিনি নিজের সাথে এইসব কথা বলেননি কেন? আজকে তিনি বলছেন এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কোনো কারণ রয়েছে যে কারণে আজকে তিনি এত সরব হচ্ছেন? তিনি একটা সময় মহিলাদের দায়িত্বে ছিলেন, মহিলা উইং এর টিএমসি মহিলা উইং এর দায়িত্বে ছিলেন, তখন কেন তিনি এসব কথা বলেননি? তখন কেন সেক্ষেত্রে তার তো বলার অনেক অবকাশ ছিল, কেন তিনি বলেননি? প্রশ্ন তুলছেন সৌগত রায়। ফলে নিশ্চিতভাবে হঠাৎ করে ৪ তারিখ ঠিক ১২টার পর থেকে যখন বিজেপি কার্যত ২০০-র উপরে উঠে যাচ্ছে তখনই একের পর এক নেতা বা নেত্রীরা তারা যে ধরনের তাদেরও মন্তব্য বিবেক করছেন, জাগ্রত হয়েছে দাঁড়ে। একদম একদম ঠিক। পায়েল, নিশ্চয়ই দর্শকরা বুঝতে পারছেন গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। একেবারে প্রিয় এক সাংসদের কথা হলো, তখন আরেক সাংসদের কথা কিন্তু বলতেই হয়। তিনি হচ্ছেন সুখেন্দু শেখর রায়। তোমার মনে থাকবে প্রিয়, আরজি করের সময় আমরা দেখেছিলাম তিনি এমন কিছু বলেছিলেন যাতে দলের অস্বস্তি বেড়েছিল। তবে এবার একেবারে রাজ্যে পালা বদলের পরেও দলের অস্বস্তি বাড়াচ্ছেন সেই সুখেন্দু শেখর রায়। তিনি বলছেন যে আরজি কর দলের জন্য একেবারে লাস্ট ওয়ার্নিং ছিল এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে কাটমানি নিয়েছিল কে? আইপ্যাক। শুনবো। ওইটা ছিল মানুষের লাস্ট ওয়ার্নিং। তখনও যদি ওই আরজিকরকে ধামাচাপা দেওয়ার জন্য একের পর এক যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো ব্যাপারটাকে গুপলেট করে দেওয়ার জন্য, মানুষ পার্ক স্ট্রিট সহ্য করেছে, কামদুনি সহ্য করেছে, এক বকটুরি সহ্য করেছে, তারপর আরজিকর সাহেব বলেন আর না, অনেক হয়েছে, আর না, কিছুতেই না। প্রিয়, এই যে বারবার করে এই বিবেক জাগ্রত এই বিশেষণ আমরা ব্যবহার করছি, সত্যি বাধ্য হচ্ছে। কারণ এই বিবেক জাগ্রত কেন আগে হলো না? যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল তখন কেন হলো না, এখন কেন? তাহলে হয়তো আজকের দিনটা নাও দেখতে হতে পারতো। এই যে এত জনরোষ সাধারণ মানুষের, আম আদমি, সেটাও হয়তো না হতে পারতো। তবে কোথাও কি একটা নিজের পিঠ বাঁচানোর চেষ্টাতেই এই হঠাৎ করে বিবেক জাগ্রত হয়ে যাওয়া? দেখো, বিবেক তো জাগছে, এই লাইনটা আরো বাড়বে আমরা এটা বুঝতেই পারছি। আগামীকালে হয়তো আরো ৪-৫টা নাম সামনে আসবে। তৃণমূলের অবস্থা এখন সত্যি একেবারে ওই গঙ্গায় যে পাড় ভাঙে না, আমরা মালদা মুর্শিদাবাদে লাগাতার সারা বছর দেখাই, ওরকম ক্রমাগত ভেঙে যাচ্ছে এবং খুব আনপ্রেডিক্টেবল। কে কোথা থেকে কি বলছেন ঠাউর করা মুশকিল। এর পরের প্রশ্নটা হলো এরা এটা করছেন কেন? এক তো পিঠ বাঁচানোর চেষ্টা হতে পারে, দ্বিতীয় এটা হতে পারে ক্ষমতা যখন নেই সেই বৃত্তে থেকে কোনো লাভ নেই, কিছু আর কামানোর নেই, খুব সহজ কথায়। আর থার্ড আর একটা কারণ হতে পারে বিজেপিকে ফিলার পাঠানো, বিজেপিকে বার্তা পাঠানো। আমি অরূপকেও এই প্রশ্নটা করেছিলাম, পরে পূর্ণাঙ্গ ইন্টারভিউ যখন যাবে রাত 11:30 তখন আমরা শোনাবো। অরূপকে বলেছিলাম যে এটা তো পেন্সিল বুকিং হচ্ছে। আমি ভাই বিক্ষুব্ধ, আমি দলের অন্যায়ের বিরুদ্ধে আগেও বলতে চেয়েছি, সামনে পাঁচিল ছিল কম্পাউন্ডারদের, আমি বলতে পারিনি। পেন্সিল বুকিং, বিজেপিকে একটা টোকেন, আমরা ওই হয় না হোটেল বুক করি, ফ্লাইট বুক করি টোকেন মানি দিয়ে, তারপর পরে পুরো টাকা দিয়ে বুক করি, এটা অনেকটা ওরকম হচ্ছে। আমি জানি না আমার বাকি দুই সহকর্মী একমত হবেন কিনা আমার সঙ্গে। শ্রেয়শ্রী? একেবারে দেখো, কার্যত কিন্তু সেই ইঙ্গিতটাই স্পষ্ট। অনেকে যেটা বলছেন আজকে দাঁড়িয়ে যে এক্ষেত্রে আজকে এত বড় বড় কথা বলছেন, প্রত্যেকে এত বিষয় বলছেন, এক্ষেত্রে খুব স্পষ্ট অনেকে, এবং যারা এই ধরনের বক্তব্যগুলো রাখছেন তারা কিন্তু প্রত্যেকে একটা আশঙ্কার জায়গায় বলছেন। সেটা কি? সেটা হচ্ছে দলটা আর থাকবে না, অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু আর থাকবে না, তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেল। ফলে সেটাই কি তারা নিজেরা যেটা বিশ্বাস করছেন, অর্থাৎ তারা নিজেরা বিশ্বাস করছেন যে তৃণমূল কংগ্রেস আর দাঁড়াতে পারবে না, সেই জন্যই কি তারা আজকে এই কথা বলছেন? এক্ষেত্রে একটা প্রসঙ্গ তোমাকে টেনে আনি পিউ। যখন শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যখন তিনি মনোমালিন্য হয়ে যখন তিনি ছেড়েছিলেন, সেই সময় কিন্তু 21-এর আগে তৃণমূল কংগ্রেসে কিন্তু তখন ভরা বাজার। কিন্তু আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী তিনি সমস্ত পদ ত্যাগ করছেন, ত্যাগ করে তিনি সেক্ষেত্রে কিন্তু দলটা ছাড়ছেন। এবং কিন্তু এটাও তোমাকে বলে রাখি যে এক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং হয়েছিল, আমাদের চ্যানেল আমরা সাক্ষী ছিলাম যখন তারা মিটিং করে বেরোচ্ছিলেন সেই সময়, অর্থাৎ শুভেন্দু অধিকারীকে রাখার চেষ্টা হয়েছিল, কিন্তু তিনি সমস্ত পদ ত্যাগ করছেন, ত্যাগ করে তিনি বেরিয়ে আসছেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে
যে এই সমস্ত মানুষগুলো যারা আজকে এই কথা বলছেন তারা এতদিন যা যা পদ অবলম্বন, যা যা পদের সুবিধা নিয়েছেন, যা যা পদে থেকেছেন, সেই পদগুলো কেন তারা ত্যাগ করেননি, এতদিন কেন ত্যাগ করেননি? ফলে সেইখান থেকে দাঁড়িয়ে খুব স্পষ্ট তাদের বক্তব্যের মাধ্যমে এতদিন তারা করেননি, আজকে তারা করছেন এবং কেন করছেন সেটা এদের অনেকের বক্তব্যেই কিন্তু টাইমিং স্পষ্ট। খুব ইম্পর্টেন্ট, টাইমিং খুব ইম্পর্টেন্ট। আজকে হেরে গেছে তৃণমূল, ক্ষমতা নেই, মমতা ব্যানার্জির নিরাপত্তা নেই, অভিষেক ব্যানার্জির ওই ব্ল্যাক কমান্ডোওয়ালা বিরাট কনভয় আর নেই, কিচ্ছু নেই। নিধিরাম সর্দার, এখন এখানে থেকে লাভ নেই। বৃত্ত যেদিকে ক্ষমতার রয়েছে সেদিকে ছোট, দৌড়েই তো আর ঢুকে যাওয়া যাবে না, ফিলার পাঠাও যদি রেসপন্স আসে। এর বাইরে আমি তো আর কোনো লজিক খুঁজে পাচ্ছি না। পাওয়ার কিছু নেই, তাই হঠাৎ করে বিবেক জাগ্রত, এরকমটাও হতে পারে। ধন্যবাদ পিউ রায়, আমাদের ডেপুটি এডিটর আমাদের সঙ্গে ছিলেন, আমাদের দুই প্রতিনিধি দুজনকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।